অল ডে সাসপেন্সের আরো একটি নতুন গল্পে আপনাকে স্বাগত জানাই। এখানে ভয় দেখানো হয়। নমস্কার, আমি সুদর্শন। ইউটিউবে এই প্রথমবার আপনাদের জন্য নিয়ে এসেছি কাকাবাবু সন্তু এবং তারানাথ তান্ত্রিকের দুঃসাহসিক অ্যাডভেঞ্চার ও তন্ত্রমন্ত্র মিশ্রিত একটি অসাধারণ গল্প নিয়ে। এই গল্পটির প্রথম এপিসোডে আমরা দেখেছি কাকাবাবু সন্তু ও হালদার মশাই লং আইল্যান্ডে যাবার পথে সন্তুর সাথে দেখা হয় অদ্ভুত একজন মানুষের। জাহাজ ডুবির পরে কাকাবাবু ও হালদার মশাই দুজনেই হারিয়ে যায় সন্তুর কাছ থেকে, এবং এদিকে সন্তু ও তারানাথ একটি লাইফ বোর্ডে চেপে আশ্রয় নেয় অজানা একটি দ্বীপে। সেখানে গিয়ে সন্তু জানতে পারে তার সঙ্গে আসা অদ্ভুত লোকটি ছিলেন তারানাথ তান্ত্রিক, এবং এরপরে তারা দেখতে পায় ওই দ্বীপে কালো কালো এক ধরনের মানুষের গোষ্ঠীর বসবাস, যারা কাকাবাবু ও হালদার মশাই ও জাহাজের অন্য আরেকজনকে বন্দি করে নিয়ে গিয়েছিল। এবং সেখানেই সন্তু ও তারানাথ আবিষ্কার করে ওই উপজাতির আস্থানা, এবং তারপর তারানাথের অসীম দৈব শক্তির বলে সকলকে হতবাক করে দিয়ে সে উদ্ধার করে কাকাবাবু ও হালদার মশাইকে। এরপর কাকাবাবু সেখানে যে একটা গুপ্তধনের সন্ধান আবিষ্কার করেছেন সেই খবরটা সন্তুকে দেয়। এবার তারা কিভাবে গুপ্তধনের সন্ধান পাবে এবং এর পরবর্তীতে তাদের জন্য কি কি বিপদ আর বিভীষিকা অপেক্ষা করে রয়েছে তা জানতে আপনাকে শুনতে হবে আজকের এপিসোড। আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের রোমহর্ষক অসাধারণ গল্পগুলি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক, কাকাবাবু ও ছিন্ন মস্তার গুপ্তধন, দ্বিতীয় পর্ব। তারানাথ, কাকাবাবু, সন্তু ও হালদার মশাই চারজনেই ওই কালো মানুষগুলোর আস্থানা থেকে রওনা দিল। কিন্তু ওখান থেকে বেরোবার আগে তারা নেপালির মৃতদেহটা ওখানেই মাটি খুঁড়ে একটা সমাধি মতো বানিয়ে তার আত্মার শান্তি কামনা করল। কাকাবাবু বলল, আমাদের দক্ষিণ দিকটায় এগিয়ে যেতে হবে, কারণ ওখানেই এদের একটা বড় নৌকো বাঁধা আছে আমি দেখেছি। কিন্তু আমাদের খুব সাবধানে যেতে হবে। এরা সম্ভবত খুব বেশি দূরে যাবে না, আশেপাশেই ঘাপটি মেরে থাকবে। আর এরা খুব সাংঘাতিক প্রকৃতির জীব। যে তীর ধনুক এরা ব্যবহার করে সেই তীরের ডগায় এক মরণ বিষ মেশানো আছে। একবার যদি গায়ে এসে বেঁধে, মৃত্যু নিশ্চিত। সুতরাং তারা কাকাবাবুকে অনুসরণ করেই দক্ষিণ দিকে নৌকোর উদ্দেশ্যে রওনা দিল। পথে যেতে যেতে সন্তু তার নিজের ও তারানাথের গত 2 দিনের ঘটনাগুলির একটা বিবরণ তাদেরকে দিল। কাকাবাবু তারানাথকে বেশ কয়েকবার ধন্যবাদ জানাল সন্তুকে তার অনুপস্থিতিতে রক্ষা করবার জন্য, এবং কাকাবাবু ও হালদার মশাইয়ের মুখ থেকে তাদের ব্যাপারে যা জানা গেল তার সংক্ষিপ্ত বিবরণ এই যে, ঝড়ের সময় কাকাবাবু ও হালদার মশাই কোনো মতে একটি লাইফ বোটে চেপে পড়েন। যেহেতু জাহাজ ডুবির জায়গাটা থেকে হাওয়া এবং ঢেউ এই দ্বীপের দিকেই আছড়ে পড়ছিল, তাই সন্তুদের মতন তারাও এই দ্বীপে এসে ঠেকেছিল। সন্তুরা ভিড়ে ছিল পূর্ব দিকটায়, আর কাকাবাবুরা খানিকটা দৌড় দিয়ে ঘুরে দক্ষিণ দিকটায় উঠেছিল। কিন্তু ঝড় বৃষ্টির দাপট কমে গেলে দুর্ভাগ্যক্রমে তারা ওই কালো মানুষগুলোর নজরে পড়ে যায়। তারপর তারা কাকাবাবুদের বন্দি বানিয়ে ফেলে, এবং কাকাবাবু ধীরে ধীরে জানতে পারে যে তারা জুলু দ্বীপ নামে একটি দ্বীপে এসে উপস্থিত হয়েছেন। আর এই দ্বীপের ইতিহাস ঘাটলেই নাকি দেখা যাবে আজ থেকে প্রায় 10,000 বছর আগে থেকেই এই জনগোষ্ঠীর বাস এই দ্বীপে। কয়েকশো নিষিদ্ধ দ্বীপের মধ্যে সর্বাধিক ভয়ঙ্কর এই দ্বীপ। আজ থেকে প্রায় 15,000 বছর আগে আফ্রিকা থেকে একটা বড় অংশের মানুষ বেরিয়ে যায়, যা আউট অফ আফ্রিকা তত্ত্ব নামে পরিচিত। পরে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু গোষ্ঠী আস্থানা পায়, এবং বাকিরা ছিটকে যায় সেখান থেকে অন্য কোথাও। তাদের মধ্যে কিছু মানুষ এই দ্বীপে এসে আশ্রয় নেয়। বাইরের জগতের সাথে এরা কোনো মতে সম্পর্ক স্থাপন করতে রাজি নয়। মারাত্মক হিংস্র এই প্রজাতির প্রধান খাবার জঙ্গলের ফলমূল পাতার সাথে বন্য পশু পাখি আর মানুষ। তাই এদের কেউ কেউ মানুষ খেকো বলেও সম্বোধন করে থাকে। পশু পাখির পাশাপাশি এরা সমুদ্রে ঘুরে মানুষও শিকার করে, তবে নিজেদের দ্বীপ ছেড়ে এরা বেশি দূর পর্যন্ত যায় না। অন্য কোনো দ্বীপে বা অন্য কোনো দেশে হামলাও করে না, কারণ এরা সংখ্যায় খুব কম। এরা নিয়ন্ত্রিত বংশবিস্তার করে থাকে, তাই এই দ্বীপের আশেপাশে 5 কিলোমিটারের মধ্যেও কেউ ঘেঁষে না।
কাকাবাবুদের মতনই এর আগেও বেশ কিছু মানুষ এদের খপ্পরে পড়েছিল, আর তাদের মধ্যে কেউ একজন গুপ্তধনের সন্ধানে বেরিয়েছিল এই চামড়ার ম্যাপটি নিয়ে। এদের হাতে ধরা পড়ায় সে বেচারির প্রাণটা চলে যায়। কিন্তু যারা যারা এদের খপ্পরে পড়েছে তাদের ব্যবহৃত জিনিসপত্র যা কিছু সঙ্গে থাকতো সবকিছুই এরা কেড়ে নিয়ে গুহার মধ্যে জমা করে রাখত। কাকাবাবুকে যেই গুহাটায় বন্দি করে রাখা হয়েছিল সেই গুহায় একটা ছবির মতন এই মহামূল্যবান ম্যাপটি টাঙানো ছিল। তারা কি বা জানে এই ম্যাপের গুরুত্ব, কিন্তু কাকাবাবুর তীক্ষ্ণ নজর থেকে রেহাই পায়নি জিনিসটি। কাকাবাবু অনেকবার পালানোর চেষ্টা করেছিল সেখান থেকে, কিন্তু রিভলভারটা জলে ভিজে যাওয়ায় সেটা অকেজো হয়ে পড়েছিল। আর পরে রিভলভারটা মানুষগুলো তার থেকে কেড়ে নিয়ে একটা আবর্জনার স্তূপের মধ্যে ফেলে দিয়েছিল। ওই নেপালি লোকটাকে এরা পরে আবিষ্কার করেছিল, কিন্তু বেশি ছটফট আর চেঁচামেচি করার কারণেই বেচারার প্রাণটা আগেই ওদের হাতে বলি দিতে হয়। জানা গেল ওদের হাতে বন্দি অবস্থায় একজন প্রাক্তন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও হালদার মশাইয়ের অবস্থাও একেবারে টাইট হয়ে গিয়েছিল। কিন্তু এখন হালদার মশাইকে বেশ প্রফুল্ল দেখাচ্ছে, বেশ নেচে নেচে উঠছে মাঝে মাঝে, আর বলছে, দুর্দান্ত একটা অ্যাডভেঞ্চার হইল বটে। মিনিট 25-30 হাঁটার পর ওরা সকলেই সমুদ্রের উপকূলবর্তী এলাকাটায় এসে উপস্থিত হলো। আসবার পথে কয়েকটা পূর্বে দেখা সেই রকম ছোট ছোট নারকেল গাছ আবার দেখা গিয়েছিল। তারানাথ, সন্তু ও হালদার মশাই কয়েকটা করে নারকেল ও ডাব জামায় ও কাপড়ে বেঁধে সঙ্গে নিয়ে এসেছিল। পথে যেতে যেতে শরীরকে তো কিছু দিতে হবে। জঙ্গলের ভেতর থেকেই জ্যোৎস্নার আলোতে সমুদ্রের ওপর ভেসে থাকা পাল বিশিষ্ট বৃহৎ আকারের নৌকোটা দেখা যেতে লাগলো। কাকাবাবু ফিসফিস করে বললেন, এই নৌকোটা ওরা সমুদ্রে মাছ ধরতে আসা কোনো দলকে অ্যাটাক করেই ওরা দখল করেছিল। তারানাথ বলল, খুব সাবধান, ওই নৌকোতে ওরা লুকিয়ে থাকতে পারে। এখানে বসে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে দেখা যাক যে আশেপাশে কেউ আছে কিনা, তারপর সুযোগ বুঝে নৌকায় গিয়ে চাপা যাবে। কথাটা আপনি একেবারে ঠিক কইছেন, একটু খাড়াইয়া লই। এরপর বেশ কিছুক্ষণ চারিদিক চুপচাপ, শুধু সমুদ্রের গর্জন আর ঝিঁঝি পোকার ডাক ছাড়া অন্য কোনো শব্দ যেন নিজের আত্মপ্রকাশ করতে ভয় পাচ্ছে। এভাবেই কিছুক্ষণ বসে থাকবার পর হঠাৎ একটু দূরে ঝোপের মধ্যে একটা খচখচ আওয়াজ হলো। ওরা চারজনেই কান খাড়া করে সেই আওয়াজ শোনবার চেষ্টা করল। হঠাৎ ওদের থেকে 12 কি 15 গজ দূরের ঝোপটা একটু নড়ে উঠল। কাকাবাবু পকেট থেকে রিভলভারটা অভ্যাস বশেই তুলে সেদিকে বাগিয়ে ধরল, আর তার পরক্ষণেই ঝোপের ভেতর থেকে একটা 4 পেয়ে বিশিষ্ট কুকুরের মতন জন্তু বাইরে বেরিয়ে এলো। কাকাবাবু বললেন, ও বুনো শেয়াল, খামোকাই ভয় পাচ্ছিলাম। শেয়ালটা মাটি শুঁকতে শুঁকতে সমুদ্র তটের উপরে উঠে আসা একটা কাঁকড়া মুখে কামড়ে ধরে জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেল। এরপরে আরও কিছুক্ষণ ওরা চারজনেই ঠায় বসে রইল। বোঝা গেল আশেপাশে বিপদের কোনো সংকেত নেই, তাই অতি সন্তর্পণে চারজনেই এগোতে লাগলো নৌকোটার দিকে। সবার আগে তারানাথ, তারপরে কাকাবাবু, তারপরে সন্তু এবং সন্তুর পাশে হালদার মশাই। সমুদ্রের পাড় থেকে অল্প খানিকটা দূরে নৌকোটার নোঙর ফেলা ছিল। ওরা ধীরে ধীরে জলে নেমে এগিয়ে গিয়ে নৌকোটা ধরে ফেলল। প্রথমে উঠল সন্তু, তারপর ওপর থেকে সে কাকাবাবুর হাতটা ধরল এবং নিচ থেকে হালদার মশাই ও তারানাথ কাকাবাবুকে ঠেলে দিতেই সন্তু এক টানে তাকে নৌকোয় তুলে ফেলল। তারপর গাছ থেকে সদ্য পাড়া নারকেলগুলোর সাথে হালদার মশাই ও তারানাথও উঠে এলো। হালদার মশাইয়ের শরীরে যে এখনও অসীম ক্ষমতা বর্তমান তার পরিচয় নৌকোতেই পাওয়া গেল। নৌকোটার নোঙর বলতে একটা লম্বা দড়ি, আর তাতে বেশ বড় আর ভারী একটা পাথর বাঁধা, যেটার ওজন কম করে 1.5 মণ তো হবেই। কিন্তু হালদার মশাই বিগত 1.5-2 দিন ধরে কিছু না খেয়েও বেশ অনায়াসেই পাথরটাকে টেনে তুলে ফেললেন। ব্যাপারটা দেখে সন্তু মনে মনে তার তারিফ না করে পারল না। নোঙর তোলার পর পাল তুলে দিতেই নৌকোটা একটু একটু করে এগোতে লাগলো কাকাবাবুর আবিষ্কার করা সেই অজানা গুপ্তধনের দেশে। আর তখনই ঘটে গেল আরেকটা ভয়ানক ব্যাপার। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা শোরগোলের আওয়াজ ভেসে এলো।
আর তার পরক্ষণেই এক দল সেই মানুষ খেকো সাংঘাতিক মানুষগুলো ছুটে বেরিয়ে আসতে থাকলো জঙ্গলের ভেতর থেকে। তাদের প্রত্যেকের হাতেই তীর ধনুক। কাকাবাবু চেঁচিয়ে উঠলেন, যা মনে হচ্ছে ওরা আক্রমণ করবে, সকলে এইদিকে এসো, এই তীর গায়ে বিঁধলে আর রক্ষে নেই। এই বলে কাকাবাবু নৌকোর এক পাশের একটা কাঠের পাটাতন একটা হ্যাঁচকা টানেই তুলে ফেললেন। তারপর ঝটপট সন্তুর হাতটা ধরে তাকে নামিয়ে দিলেন ওই ফাঁকা জায়গাটা দিয়ে। এদিকে ওই কালো মানুষগুলো তীর ছোড়া শুরু করে দিয়েছে। কয়েকটা তীর ছুটে এসে নৌকোর গায়ে এবং পাটাতনের উপর এসে সজোরে গেঁথে গেল। ব্যাপারটা সুবিধের নয় দেখে হালদার মশাই তাড়াতাড়ি পালের দড়িটা মাস্তুলের সাথে শক্ত করে বেঁধে দৌড়ে ছুটে এসে কাকাবাবুকে নিয়ে পাটাতনের ফাঁক দিয়ে নিচে নেমে গেলেন এবং তাদের পেছন পেছন নেমে এলো তারানাথ। এরপর ভেতর থেকেই শোনা গেল আরো বেশ কয়েকটা তীর সশব্দে এসে বিঁধল নৌকোটার গায়ে। কিন্তু তখন ভাগ্য দেবতা হয়তো একটু সহায় ছিলেন। নৌকোটা তাই সমুদ্রের জল আর হাওয়ার সাথে তাল মিলিয়ে ভেসে এগিয়ে চলল ভয়ঙ্কর প্রাণঘাতী এই জুলু দ্বীপের থেকে অনেকটা দূরে। একসময় ওরা সকলেই বাইরে বেরিয়ে এলো। তখন চারিপাশে শুধু অথই সমুদ্র। অনেকটা দূরে তখনও কালো একটা ছোট্ট বিন্দুর মতন জুলু দ্বীপটাকে আবছা দেখা যাচ্ছে। সকলে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে নিজের নিজের গা এলিয়ে দিয়ে নৌকোর পাটাতনের উপর বসল। বিপদ কেটে যাওয়ার কারণেই এতক্ষণ পরে সকলেরই পেটে একটা তীব্র খিদের অনুভূতি হলো। হালদার মশাই খুঁজে খুঁজে নৌকোর মধ্যেই একটা ছুরি জাতীয় জিনিস আবিষ্কার করলেন আর সেটা দিয়েই নারকেলগুলো ছাড়াতে শুরু করলেন। তারপর পরম তৃপ্তির সাথে তারা চারজনই সেই জল এবং নারকেলের শ্বাস উপভোগ করল। খেতে খেতে হালদার মশাই তারানাথকে একটা প্রশ্ন করলেন। প্রশ্নটা সন্তুর মনেও আসছিল না তা নয়। হালদার মশাই বললেন, তা সাধুজি, ওরা যখন তীর দিয়ে আক্রমণ করছিল তখন আপনি আপনার সেই ভেলকি দেখাইলেন না কেন? দেখুন, একটা কথা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই। আমি আর সাধারণ 5টা মানুষের মতনই একজন মানুষ। তান্ত্রিক হওয়ার প্রচণ্ড ইচ্ছা ছেলেবেলা থেকেই আমার মধ্যে ছিল, কিন্তু সম্পূর্ণরূপে তান্ত্রিক আমি হয়ে উঠতে পারিনি। যে সমস্ত গুরুর সান্নিধ্য আমি পেয়েছি তারা সকলেই বলেছেন যে পুরোপুরি তান্ত্রিক নাকি আমি হতে পারবো না, কিন্তু তারা প্রত্যেকেই আমায় আশীর্বাদও করেছেন এবং কিছুটা শক্তিও আমায় দিয়েছেন। তাদের কৃপায় আর মা ভৈরবীর আশীর্বাদে বেশ কিছু অনুভূতি আর উপলব্ধি আমি করতে পারি যা সাধারণ মানুষ পারে না। কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আজ যে ঘটনাটা আপনারা দেখলেন তা যে কি করে ঘটলো তা আমি নিজেও জানি না। এরকম বজ্রপাত বা পবন দেবতাকে নিজের বশীভূত করার দুঃসাধ্য চেষ্টা আমি কখনো করিনি, বা আমার দ্বারা যে এগুলো সম্ভব তাও আমি জানতাম না। হঠাৎ করেই কি যে হলো, কে যেন আমার কানে কানে বলল, কিরে, তোর চোখের সামনে এত বড় অন্যায়ভাবে হত্যাকাণ্ড চলছে আর তুই চুপ করে থাকবি? তারপর হঠাৎ আমার মনে হলো যে আমার শরীরের ভেতরে কে যেন প্রবেশ করলো। আর এরপরের ঘটনা তো আপনারা স্বচক্ষে দেখলেনই। এখন আমি চাইলেও আরও ভেলকি আপনাদের দেখাতে পারবো না, তবে আমার মন বলছে যে আপনাদের যাত্রার সাথে আমার কিছু একটা যোগসূত্র তো আছেই। এখন দেখা যাক মা কি চান। সন্তু কথাগুলো শুনতে শুনতে কাকাবাবুর দিকে আর চোখে একবার চাইল। কাকাবাবুও তাদের কথা শুনছেন, মাথাও নাড়াচ্ছেন আর বেশ মনোযোগ সহকারে আতস কাজটা দিয়ে ম্যাপটা পর্যবেক্ষণ করে চলেছেন। সন্তু উঠে গিয়ে কাকাবাবুর পাশে বসল এবং একটু ঝুঁকে পড়ে এই প্রথমবার সে ম্যাপটা একটু ভালো করে দেখল। খুব সাধারণ একটা ম্যাপ, ওপরে নিচে ও দুপাশে বড় হাতের ইংরেজি হরফে লেখা NSERW, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এই 4টি দিকের উল্লেখ করা হয়েছে। এটা সন্তু বেশ বুঝতে পারল, কিন্তু এছাড়াও হিজিবিজি আর ডট ডট দিয়ে কী সব যে আঁকা ছিল তার মাথা মুন্ডু সন্তু কিছুই বুঝল না। কিন্তু কাকাবাবু বেশ মনোযোগ সহকারে ম্যাপটি দেখে চলল। বেশ কিছুক্ষণ পরে কাকাবাবু মুখ তুলে বলল, রমাকান্ত,
নৌকোর পাল নামিয়ে দিয়ে তোমরা একটু বিশ্রাম করো। আমি ততক্ষণে একটু মগজটা খাটিয়ে দেখি কোনো দিক নির্ধারণ করতে পারি কিনা। বুঝলি সন্তু, খুব খারাপ লাগছে যে এত মূল্যবান একটা জিনিস আজ অযত্নে অনেকটা নষ্ট হয়ে গেছে। বেশ কিছু জায়গায় চিহ্ন উঠে গেছে, কম করে 300 বছরের পুরনো তো হবেই জিনিসটা। 2-1 দিনের মধ্যে যদি জায়গাটার সন্ধান পাই তবে ভালো, না হলে অন্য জাহাজের অপেক্ষায় থেকে ভাগ্যকে পরীক্ষা করা ছাড়া আর উপায় থাকবে না। নে, একটু ঘুমিয়ে নে এবার। সন্তু পাটাতনের নিচে চলে গেল। ক্লান্তিতে তারও চোখে ঘুম জড়িয়ে আসছে। যেতে যেতে সে দেখল কাকাবাবু আকাশের দিকে তাকিয়ে চাঁদ আর তারা গুনে গুনে কি একটা অঙ্ক কষে চলেছেন। সন্তু ভাবল, কোথায় তারা একটু বেড়াবার জন্য বেরিয়েছিল, কিন্তু ভাগ্যের কি মহিমা যে তারা আজ খোলা সমুদ্রের বুকে একটা অনিশ্চয়তাকে আঁকড়ে ধরে ভেসে বেড়াচ্ছে। সন্তুর বাড়ির কথা খুব মনে পড়ছিল এবার। একটু কষ্টও লাগছিল তার মনে মনে। 7 মাস ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। সকালে যখন ঘুম ভাঙল তখন দেখল তার পাশেই শুয়ে আছে তারানাথ। সন্তু উঠে বসতেই তারানাথও জেগে গেল। সন্তু বলল, আপনি কখন এসেছেন? কেন, তুমি আসবার কিছুক্ষণ পরেই। তোমার কাকাবাবু দেখলাম আকাশের দিকে তাকিয়ে কি সব হিসাব করছেন। আমি জিজ্ঞাসা করলাম, কি আপনি ঘুমোবেন না? উনি বললেন আপনি সন্তুর পাশে গিয়ে শুয়ে পড়ুন, আমি আর হালদার মশাই এখানেই রাতটা কাটিয়ে দেব। তারপর আমি চলে এলাম। যাক, চলো দেখি ওপরে ওনারা কি করছে দেখে আসি। ওপরে গিয়ে সন্তু চারিদিকে তাকিয়ে কোনো কুল কিনারা খুঁজে পেল না। যেন পৃথিবীতে শুধু তারা 4 জন আর এই নৌকোটি ছাড়া কিছুই নেই। এদিকে নৌকোয় যা নারকেল আছে তা আজকেই শেষ হয়ে যাবে, তারপর কি হবে কে জানে। তবে কাকাবাবু বললেন যে তিনি নাকি চাঁদ আর তারা এবং সকালে ওঠা সূর্য গণনা করে একটা দিক নির্ণয় করেছেন। তার অনুমান ভুল না হলে নিশ্চয়ই তারা গুপ্তধনের দ্বীপটা খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন। এইভাবেই আরো 2 দিন কাটল। নৌকোয় খাবার ও জল 2 শেষ। এই কয়দিন কাকাবাবুর কষা অঙ্কের হিসেবে ওরা দক্ষিণ পূর্ব দিকটা ধরে ক্রমাগত এগিয়ে চলেছে, কিন্তু মেলেনি একটি দ্বীপ বা অন্য কোনো জাহাজের সন্ধান। সকলের মনেই একটা দুশ্চিন্তার মেঘ জমাট বেঁধে রয়েছে। তবে কি একুল ওকুল দুকুলি গেল? মন মরা হয়ে বসে সমুদ্রের ঢেউয়ের সাথে ওঠানামা করতে করতে সকলেই যখন অতিষ্ঠ হয়ে উঠেছে, তখন হঠাৎ তারানাথ বলে উঠল, হালদার বাবু, ও হালদার বাবু, এদিকে আসুন। ওই যে কালো বিন্দুর মতো জিনিসটা, ওটা কি আপনি দেখতে পাচ্ছেন? হালদার মশাই একটু চোখটা ভালো করে কচলে দেখল। তাই তো। ওহে রাজা ভায়া, ভায়া দেখো দেখো ছায়া। তোমার হিসাব মনে হইতাছে ভুল কিছু হয় নাই। কাকাবাবু মাস্তুলের গোড়াটায় ঠেস দিয়ে বসেছিলেন। তারপর হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালেন এবং সামনের দৃশ্যটা দেখে তার ডান হাতটা মুঠো বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলল, ইয়েস। রমাকান্ত, পাল তোলো, বৈঠা মারো, তাড়াতাড়ি এগিয়ে চলো। ম্যাপ অনুযায়ী দ্বীপটা দেখতে একটা কালী মায়ের খড়গের মতন হবে। আরও কাছে না গেলে সেটা বোঝা যাবে না। এরপরে সকলেই বেশ উৎসাহিত হয়ে পালা করে নৌকোর বৈঠা টানতে লাগলো। হাওয়ার গতিবিধি ও পালের সাথ দেওয়ার কারণেই ওরা 30 মিনিটের মধ্যেই দ্বীপটার অনেকটা কাছে চলে এলো। সত্যি এ এক অভূতপূর্ব দৃশ্য। দেখলে মনে হবে ঠিক যেন একটি কালী মায়ের হাতে থাকা খড়গ, যেটা আড়াআড়িভাবে অর্ধেকটা ডুবে আর অর্ধেকটা জেগে আছে সমুদ্রের বুকে। সন্তুর মনে হলো, ইস, কাছে যদি একটা ক্যামেরা থাকতো, মুহূর্তটাকে বেশ বন্দি করে নিজের কাছে রেখে দিত সে। তারানাথ দ্বীপটা দেখার পরেই
সশ্রদ্ধায় তার মাথা নত করে ফেলল। 2 হাত জড়ো করে ভক্তি ভরে একটা প্রণাম করল। হালদার মশাইও তার দেখা দেখি একই কাজ করলেন। এদিকে সন্তু আর কাকাবাবুর মুখে সেই পরিচিত হাসি। এরপরে কিছুক্ষণের মধ্যেই ওরা দ্বীপটার একটা অংশে পদার্পণ করল। দ্বীপের মাটিতে পা রাখতেই তারানাথ তার হাত দুটি তুলে সবাইকে থামিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, দাঁড়ান, সবাই খুব সাবধান। এই দ্বীপে কিছু একটা ভয়ানক ব্যাপার আছে, আর তার আভাস আমি কিছুটা টের পাচ্ছি এখান থেকেই। হালদার মশাই বললেন, তা কিসের আভাস পাইতাছেন আপনি? কোনো ভূত প্রেত বা ওই জাতীয় কিছুই কি? ওই জাতীয় কিছু বা ওর থেকেও বড় কিছু হতে পারে। হালদার মশাইয়ের মুখটা এবার শুকিয়ে গেল। একটা ঢোক গিলে তিনি আবার সবার সাথে পথ চলা শুরু করলেন। এক সময়কার জাঁদরেল পুলিশ অফিসার, যার দাপটে এলাকার গুন্ডা বদমাশরা ঠকঠক করে কাঁপত, এরকম পরিস্থিতিতে ভূত প্রেতের কথা শুনে তিনি যে কতটা মানসিকভাবে ভীত হয়ে পড়েছেন সেটা দেখে সন্তুর মনে মনে একটু হাসি পেল। কিছুক্ষণের মধ্যেই সকলে জঙ্গলে প্রবেশ করল। সবার প্রথমে তারানাথ, তারপর কাকাবাবু ও সন্তু, এবং শেষে হালদার মশাই। হালদার মশাই জিজ্ঞাসা করলেন, তা রাজা, এই দ্বীপের কোনো অংশই আমাগো চেনা নাই। কোন দিক দিয়া খোঁজা শুরু করুম, কিছু ঠিক করা হইছে? ভাগ্যের জোরে যখন এতদূর এসে পৌঁছেছি, তখন গুপ্তধনের জায়গাটাও ভাগ্যের উপরেই ছেড়ে দিতে হবে। আমাদের শুধু প্রচেষ্টা করে যেতে হবে। তবে আমি একটা আর্টিকেলে এরকম দ্বীপের কথা একসময় পড়েছিলাম। এই দ্বীপের সাথে তন্ত্রমন্ত্রের নাকি একটা সম্পর্ক আছে। ব্যাপারটা তখন আমার ভুঁয়ো লেগেছিল, কিন্তু এই তারানাথ বাবুর ওই রকম কাণ্ড কারখানা দেখে তন্ত্রমন্ত্রের ওপর একটু আমার আগ্রহটা বেড়েছে, বই কমেনি। এখান থেকে যদি ভালোই ভালোই ফিরে যেতে পারি, তবে তন্ত্রমন্ত্র নিয়ে খানিকটা ঘাঁটাঘাঁটি করবার ইচ্ছে আছে। রাজাবাবু, বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করে, কিন্তু আপনি যদি এই বাস্তব জগতের পেছনে একটু উঁকি মেরে দেখেন, তাহলে আপনার লৌকিকের সাথে অলৌকিক বিষয়বস্তুগুলোরও একবার হলেও পরিচয় ঘটতে বাধ্য। সাবধান। হঠাৎ তারানাথ থেমে গেল এবং সন্তু, কাকাবাবু ও হালদার মশাইকেও দাঁড়াতে বলল। তারপর বাতাসে এদিক ওদিক কি একটা যেন শুঁকে সে বলল, কিছু একটা আমাদের আশপাশ দিয়ে আমাদের সাথে এগিয়ে চলেছে। কথাটা শুনেই সন্তুর আর হালদার মশাইয়ের শরীরের রোমগুলো খাঁড়া হয়ে উঠল। আর কাকাবাবু প্যান্টের পকেট থেকে রিভলভারটা বার করে হাতে নিয়ে সেটা বাগিয়ে ধরলেন। তারানাথ মুখে আঙুল দিয়ে চুপ করতে বলে আরেক হাত দিয়ে কাকাবাবুর রিভলভারটা আলতোভাবে ধরে সেটা নামিয়ে রাখতে বললেন। তারপর ডান হাতটা মুঠ করে ধরে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলি বাইরে বার করে এনে তার হাতটা কপালে ও নাকের মাঝামাঝি উল্টো করে রেখে বীর বীর করে কি মন্ত্র পড়লেন। তারপর বাকি 3 জনের চারিদিকে ঘুরে ঘুরে একইভাবে মন্ত্রপাঠ করে চললেন। মন্ত্রপাঠ শেষ হলে তারানাথ দাঁড়িয়ে বলল, গাত্রবন্ধন মন্ত্র পাঠ করে সকলের শরীর বেঁধে নিলাম। আপনারা হয়তো এখানে গুপ্তধনের আভাস পেয়েছেন, কিন্তু আমি এখানে তন্ত্র সাধনার মোক্ষম শক্তি হিসেবে অদৃশ্য কোনো একটা ক্ষমতার আভাস পাচ্ছি। মায়ের কিছু একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে, না হলে আপনাদের দলে আমাকে তিনি হঠাৎ ভেড়ালেন কেন? এরপরে সকলেই আবার এগিয়ে চলল। জঙ্গলের মধ্যে একটা জায়গায় বেশ কয়েকটি আতা গাছে লাল ও হলুদ বর্ণের আতা পেকে ঝুলছিল। প্রচণ্ড ক্ষুধায় সকলেই সেখানে বসে খানিকক্ষণ আতা ফল খেয়ে জিরিয়ে নিল। কে জানে কতদিন কত রাত ধরে তাদেরকে এই দুর্গম পথে আরও এগিয়ে চলতে হবে। এখানে জঙ্গলটা এতটাই ঘন যে অনেকক্ষণ ধরে হেঁটেও বেশি দূর এগোনো যায় না। সারাদিনে কিছুটা এগোনোর পর সন্ধ্যা নামার মুখে কাকাবাবু বললেন, আমাদেরকে একটা জায়গা খুঁজতে হবে যেখানে আমরা রাতটুকু অন্তত আশ্রয় নিতে পারি। এরপর এদিক ওদিক অনেক খোঁজাখুঁজি করে ওরা একটা বিরাট আকারের বটবৃক্ষ আবিষ্কার করল, যার ডাল থেকে একটা বৃহৎ আকারের ঝুলি
গুড়ির ন্যায় মাটিতে গিয়ে মিশেছে এবং গুড়িটার মধ্যে একটা বেশ বড় ধরনের ফোঁকরও আছে। দেখে মনে হলো কমপক্ষে 7-8 জন মানুষ তো অনায়াসেই ঢুকে যেতে পারে। অতএব তারা এর থেকে ভালো আর কোনো জায়গার সন্ধান না পেয়ে সেই ফোঁকরে গিয়ে সবাই আশ্রয় নিল। রাত তখন গভীর। প্রচণ্ড শারীরিক পরিশ্রমে ও ক্লান্তিতে সকলেই গভীর নিদ্রায় আচ্ছন্ন। এমন সময় সন্তু হঠাৎ শুনতে পেল যে কাকাবাবু আশেপাশেই বাইরে থেকে একটু দূর থেকেই তাকে ডাকছেন। সন্তু, সন্তু, এদিক আয় তো, ক্লাচটা পড়ে গিয়েছে, তুলতে পারছি না। সন্তু, সন্তু। সন্তু ধর্মর করে উঠে বসল। তারপর একটু ঘুমাচ্ছন্ন অবস্থাতেই ফোঁকরটার মুখটার কাছে এসে দাঁড়ালো। ফোঁকর থেকে সে বাইরে বেরোতে যাবে এমন সময় তারানাথ তার হাতটা ধরে তাকে হ্যাঁচকে একটা টান মারল। কি করছো কি সন্তু? একা একা বাইরে যাচ্ছ কেন? সন্তু বলল, কাকাবাবু তো আমাকে ডাকছেন, তার ক্রাচটা পড়ে গিয়েছে, তুলে দিতে হবে। তারানাথ একটা ধমক দিয়ে বলল, কি আবোল তাবোল কথা বলছো তুমি? ভালো করে জেগে ওঠো, তোমার কাকাবাবু তো ঘুমোচ্ছেন, ভালো করে দেখো। তারপর তারানাথ আঙুল দিয়ে কাকাবাবুকে দেখিয়ে দিলেন। সন্তু অবাক বিস্ময় দেখল, সত্যি তো কাকাবাবু তো এখানেই শুয়ে আছেন, তাহলে তাকে ডাকলো কে? তারানাথ বলল, এই জঙ্গলে অনেক অশুভ শক্তি ঘোরাঘুরি করছে, এইরকম যখন তখন কারোর ডাকার শব্দ পেলে হুট করে চলে যেও না যেন। চলো এবার গিয়ে ঘুমিয়ে নাও। এর পরের দিনটাও সারাটা দিন জঙ্গলের ভেতরে ঘোরাঘুরি করেও গুপ্তধনের সন্ধান হিসেবে কোনো সূত্রই আবিষ্কার করা গেল না। সেদিন রাত্রেই তারানাথ একটি অদ্ভুত স্বপ্ন দেখল, যেটার একটা বিবরণী সে সকাল হতেই সকলকে বলল। গতকাল রাত্রে মা আমায় একটা স্বপ্ন দেখিয়েছেন এবং এই স্বপ্নের যে একটা মানে অবশ্যই থাকবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। হালদার মশাই বললেন, তা কি স্বপ্ন দেখলেন আপনি? এই জঙ্গলের মধ্যেই কোনো এক জায়গায় একটি 3 থেকে 400 বছরের পুরনো দেবী ছিন্নমস্তার মন্দির আছে এবং সেই মন্দিরের ভেতরে এমন কিছু একটা আছে যেটা সারা পৃথিবীর সমস্ত খাজানা একত্রিত করে যা দাম হবে তার থেকেও অনেক বেশি মহামূল্যবান। এবং সেই গুপ্তধন যদি কোনো দুষ্ট ব্যক্তির হাতে পড়ে তাহলে সে এক নিমেষেই সম্পূর্ণ পৃথিবীকে শেষ করে দিতে পারে। বহু শতাব্দী আগে কিছু জলদস্যু এই গুপ্তধনের সন্ধান প্রায় পেয়েই গিয়েছিল, কিন্তু তাদের মধ্যেই কেউ একজন ব্যাপারটা বুঝতে পারে যে এই গুপ্তধন যদি দস্যুদের হাতে পড়ে তাহলে সর্বনাশ হয়ে যাবে। তাই সেই সহৃদয় ব্যক্তি এমন একটা কিছু ব্যবস্থা করে সেই মন্দিরের দরজা বন্ধ করেছেন যেটা সকলের কাছে অজানা এবং যে কারণেই দরজাটা খোলা একেবারেই সম্ভব নয়। এখান থেকে ফিরে যাওয়ার আগে যদি একবার অন্তত সেই বন্ধ দরজা বিশিষ্ট মন্দিরটার দর্শন পেতাম, জীবনটা ধন্য হয়ে যেত। তাহলে দেখতাছি আমাকে একটা মন্দির খুঁজা বার করতে হইব। আচ্ছা, মন্দিরটা ঠিক কোন জায়গায় হেইটা স্বপ্নে দেখেন নাই? সমস্যাটা তো এইখানেই। মা বড় ছলনাময়ী। মন্দিরের অবস্থান সম্পর্কে কোনো সংকেত তিনি আমায় দেননি। এখন চলুন দেখি, বেরোনো যাক। ওরা 4 জনেই আবার বেরিয়ে পড়ল। আশ্চর্যজনকভাবে জঙ্গলটার ভেতরে খাবার জিনিসের অভাব ছিল না। জঙ্গলের ভেতরে যেতে যেতে ওরা বেশ কিছু কলা গাছে পাকা কলার কাঁধি আবিষ্কার করল। সেই দিয়েই সকালের পেট পুজো করে সকলে অগ্রসর হলো। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে ওরা একটা ঢালু সমতল জায়গায় এসে উপস্থিত হলো। চলতে চলতে ক্লান্ত হয়ে খানিকটা জিরিয়ে নেবার জন্য হালদার মশাই ভেঙে পড়া একটা গাছের ডালের ওপর ঠেস দিয়ে দাঁড়িয়ে হাঁফ ছাড়লেন। তারপর বললেন, তারানাথ বাবু, আজকে ফিরা চলেন। এমন অন্ধের মতো ঘুইরা ঘুইরা কিছু পাওয়া যাইব না। তার থেকে বরং আপনি একটু গিয়া ঘুমায়া নেন। চেষ্টা করুন যাতে কোনো স্বপ্ন টপ্ন দেখতে পারেন, যদি মন্দিরটার জায়গাটা আবার দেখা যায়। কথাগুলো বলতে বলতেই গাছের গুঁড়িটা একটু নড়ে উঠল, যেটায় হালদার মশাই এক্ষুনি হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। চমকে সভয়ে তিনি উঠে দৌড়ে একটু দূরে সরে গেলেন। আর তারপরেই সেখান থেকে যে জিনিসটা বেরিয়ে এলো
সেটা দেখার সৌভাগ্য হয়তো সেদিন সারা পৃথিবীর মধ্যে মাত্র এই 4 জনেরই হয়েছিল। একটা প্রকাণ্ড অজগর সাপ, লম্বায় প্রায় 45 ফুট ও চওড়ায় প্রায় 4 ফুট ব্যাস বিশিষ্ট তো হবেই, যেটা খুব ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে। হালদার মশাইয়ের চোখগুলো একেবারে রসগোল্লার মতন গোল গোল হয়ে গেছে। তিনি গাছের গুঁড়ি ভেবে যে একটা প্রকাণ্ড সাপের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন, সেটা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। কাকাবাবু বললেন, সবাই দূরে সরে এসো, ওকে যেতে দাও। এরা শান্ত প্রকৃতির জীব হয়, এদের কোনো অনিষ্ট না করলে এরাও পাল্টা আঘাত করবে না। কিন্তু আশ্চর্য, পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় 33 ফুট পাইথনের রেকর্ড আছে। এ তো দেখছি তার চেয়েও ঢের বেশি বড়। স্ট্রেঞ্জ। এরপর সারাদিন ওরা জঙ্গলের মধ্যে যতটা পারল অনেক খোঁজ করলো সেই পুরনো মন্দিরটার, কিন্তু দিনের শেষে প্রচণ্ড শারীরিক ক্লান্তি ও মানসিক হতাশা নিয়ে ওরা ফিরে চলল সেই বট গাছের আস্তানার দিকে। পথে যেতে যেতে হঠাৎ তারানাথ আবার একটা জায়গায় এসে আচমকা দাঁড়িয়ে গেল। তার এইভাবে দাঁড়ানোর মানেই যে খারাপ কিছুর একটা উপস্থিতি সে টের পাচ্ছে, সেটা সন্তুরা তাদের অভিজ্ঞতায় এই কয়দিনেই বুঝে গেছে। তারানাথ কিছু একটা বলতে যাবে এমন সময় একটা নারী কান্নার আওয়াজ ভেসে এলো। সকলে অবাক হয়ে শুনছিল সেই কান্নার শব্দ। আওয়াজটা যেন ঠিক নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে আসছে না, যেন প্রতিধ্বনিত হচ্ছে চারিপাশের জঙ্গলে। এই নির্জন প্রত্যন্ত জঙ্গলের মধ্যে নারী কোথা থেকে আসবে? সকলেই হতবাক হয়ে দাঁড়িয়ে রইল কিংকর্তব্য বিমূঢ়ের মতো। এইদিকে সন্ধ্যা নেমে আসছে, একটু পরে অন্ধকার তার কালো মূর্তির চাদর দিয়ে ঢেকে দেবে সমস্ত জঙ্গল। সকলেই বেশ চিন্তিত হয়ে পড়ল এবার। কিন্তু একমাত্র তারানাথ তার হাত দুটিকে শক্ত করে মুষ্টিবদ্ধ করে বলল, আসুন আমার সঙ্গে আপনারা, এগিয়ে চলুন। কেউ ডাকলে বা চলার পথে বাধা সৃষ্টি করলে তাকে পাত্তা দেবেন না, সোজা আমায় অনুসরণ করুন। অতএব তারা সকলেই তারানাথকে অনুসরণ করল। এই দিনটায় ওরা যা দেখল তা কাকাবাবু, সন্তু ও হালদার মশাই চাইলেও কোনোদিনও ভুলতে পারবেন না। তারানাথকে অনুসরণ করে কিছু দূর এগোতেই ওরা দেখল আশেপাশের বড় বড় গাছের ডাল থেকে লম্বা লম্বা কতগুলো পা ঝুলছে। সেই পাগুলোর আকৃতি অনেকটা মানুষের পায়ের মতনই, শুধুমাত্র তাদের মোটা মোটা ও বড় বড় পশমের পরিমাণ যেন অত্যন্ত বেশি। সে দৃশ্য দেখলে শরীরের চলমান হৃৎপিণ্ডটাও যেন থমকে যেতে চায়। এরকম অবস্থার মধ্যে দিয়ে একমাত্র যেই ব্যক্তি যায়, শুধুমাত্র সেই বোঝে এই পরিস্থিতি কতটা সাংঘাতিক ও ভয়ঙ্কর। তারানাথের কথা মতনই ওরা কোনো দিকে না তাকিয়ে তারানাথকে অনুসরণ করছিল। তারানাথ একটা মন্ত্রপাঠ ও অদ্ভুত আরেক ভঙ্গিতে হাত নাড়াতে নাড়াতে সামনে এগিয়ে চলেছে। আর কারা যেন গাছের ডাল থেকে ওদের মাথার উপরে মুখ বাড়িয়ে উঁকি দিয়ে ওদের দেখছে, এবং সেই ভয়ানক মূর্তিগুলোর নিঃশ্বাস প্রত্যেকের ঘাড়ে প্রত্যেকেই অনুভব করতে পারছে। সন্তু দেখল এরকম পরিস্থিতিতে কাকাবাবুও যেন ঈষৎ ভয় পেয়েছেন, আর ঘামে ভিজে গিয়েছে হালদার মশাইয়ের সর্বাঙ্গ। কোনো মতে সেদিন ওরা 4 জনেই সেই জঙ্গল ভেদ করে বটগাছের ফোকরে এসে আশ্রয় নিল। রাত কোনো রকম কাটিয়ে সকাল হতেই হালদার মশাই বিচলিত হয়ে বললেন, আমাগো এইখানে থাকাটা দিনের পর দিন বিপজ্জনক হয়ে উঠতাছে। এইখানে বেশি সময় আর না থাকাই ভালো। রাজা ভাইয়া, চলো এখান থেকে কেটে পড়ি। তারানাথ বাবু, আমি জানি আপনি অলৌকিক ক্ষমতার অধিকারী, কিন্তু আমরা তো নই। আমাগো এইখান থেকে বাইর করবার একটা ব্যবস্থা করো। আমি আগেও বলেছি, আমি আর 5টা মানুষের মতনই সাধারণ একজন মানুষ। শুধুমাত্র মা ভৈরবীর আশীর্বাদে কিছু কিছু ভেলকি মাঝে মধ্যে দেখাতে পারি বটে। তার আশীর্বাদ যখন মাথার ওপর আছে, তখন আমার সাথে আপনাদেরও ভয়ের কোনো কারণ আশা করি নেই। আপনাদের সাথে আমাকেও এই দ্বীপ টেনে নিয়ে এসেছে তার কোলে। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো রহস্য লুকিয়ে আছে,
আর তার সমাধান না করে আমাদের যাওয়াটা মনে হয় উচিত হবে না। এরপর কাকাবাবুও একই মত প্রকাশ করলেন, সেই সাথে সন্তুও। সুতরাং হালদার মশাই আর বেশি কিছু বলতে পারলেন না। সেদিন আবার ঘুরতে ঘুরতে তারা জঙ্গলের মধ্যে সন্ধান করতে লাগলো ওই লুকিয়ে থাকা অজানা সেই মন্দিরটাকে। এখানে এসে সন্তুর মনটাও বেশ রোমাঞ্চিত হয়ে উঠেছিল। এটাই তো সে চেয়েছিল। প্রথম দিকটায় একটু ভয় পেলেও পরে সে মনে মনে নিজের বুকটা একবার চাপড়ালো, কারণ এই ধরনের অভিজ্ঞতা সকল মানুষের ভাগ্যে জোটে না। গত 4 দিন ধরে অক্লান্তভাবে বিস্তর খোঁজাখুঁজির পরেও যখন মন্দিরের কোনো সন্ধান পাওয়া গেল না, তখন হতাশ হয়েই সকলে আবার একটা খোলা জায়গায় বিশ্রাম করার জন্য একটু বসল। খানিকটা তফাতে দাঁড়িয়েছিল সন্তু। তার চোখটা চলে গেল ডান দিকে পড়ে থাকা একটা ছোট পাথরের ঢিবির পাশে 1.5-2 ফুট উচ্চতা বিশিষ্ট চৌকো একটি বসবার জায়গায়। সন্তু মনে মনে ভাবল, বাহ, এই জঙ্গলের মধ্যে এই রকম যে একটা বসবার জায়গা থাকতে পারে এটা ভাবাই যায় না। সন্তু হাসি হাসি মুখ করে এগিয়ে গেল সেই গম্বুজটার ওপর এবং তার উপরে গিয়ে বসল। গম্বুজটার ওপর বসবার পরক্ষণেই সেটা খট করে একটা শব্দ করে 1.5 বিঘত মতো মাটিতে ঢুকে গেল। আর তারপরেই ঘটে গেল একটা অত্যাশ্চর্য ঘটনা। সন্তু যেইখানটায় বসেছিল ঠিক তার পেছনে ছিল খানিকটা ঝোপঝাড় ও লতাগুল্মের একটা জঙ্গল। জঙ্গলটার মধ্যে থেকে হঠাৎ একটা ঝাঁকুনি শুরু হলো। সন্তু গম্বুজটার থেকে উঠে দাঁড়িয়ে দৌড়ে কাকাবাবুদের দিকে ছুটে গেল। আর সেখান থেকে দাঁড়িয়ে ওরা 4 জনেই দেখতে থাকলো সেই অসাধারণ সুকৌশলে বানানো গুপ্ত মন্দিরের উত্থানের দৃশ্য। জঙ্গলটা কাঁপতে কাঁপতে দুদিকে ভাগ হয়ে সরে গেল আর ধীরে ধীরে নিচ থেকে উঠে আসতে থাকলো সেই পৃথিবীর থেকে লুকিয়ে থাকা অভূতপূর্ব অদ্ভুত সেই গুপ্ত মন্দির। কিছুক্ষণের মধ্যেই মন্দিরটা সম্পূর্ণরূপে উপরে উঠে এলো। মন্দিরের গায়ে খোদাই করে আঁকা রয়েছে ছিন্ন মস্তার কতগুলো মূর্তি। অত্যন্ত অবাক ও বিস্ময়ের চোখে এতক্ষণ ব্যাপারটা সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিন্তু আরেকটা ব্যাপার দেখে ওরা 4 জনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। মন্দিরের বন্ধ দরজাটার সামনে রয়েছে 2টো সিঁড়ির ধাপ, আর সেই ধাপে বসে আছে একটি নরকঙ্কাল এবং তার হাতে ধারণ করা রয়েছে তার নিজেরই মুন্ড। ওরা 4 জনেই মন্দিরটির কাছে এগিয়ে গেল। তারপর তারানাথ তার হাত দুটো জড়ো করে একটা প্রণাম করলো দেবীর উদ্দেশ্যে। তারপর বলল, মা, সার্থক হলো আজ আমার জীবন। তুমি স্বপ্নে আমায় মিথ্যে কিছু দেখাওনি। তোমার আশীর্বাদটুকু এইভাবেই সাথে থাকলেই সমস্ত প্রতিকূলতাকে আমি জয় করতে পারবো মা। কিন্তু তারানাথ তখনও জানতো না যে তার জন্য সামনেই অপেক্ষা করে রয়েছে তার ওই জীবনের কিছু অজানা রহস্য। এদিকে হালদার মশাই, কাকাবাবু আর সন্তুও সশ্রদ্ধ প্রণাম করে ফিরে যাবার জন্য চিন্তা করছিলেন, কারণ সবাই বুঝতে পেরেছিলেন যে এই মন্দিরের দরজা খোলবার চেষ্টাটা শুধু ব্যর্থই নয়, দুঃসাধ্যও বটে। কিন্তু তখনই হালদার মশাই একটা কাণ্ড করে বসলেন। তিনি বললেন, কঙ্কালটা দেখতে কেমন যেন লাগদাছে, হাতের মধ্যে মনে হয় মুন্ডুটা খৈসা পইরা আটকায় গেছে। এই বলে তিনি হন্তদন্ত এগিয়ে কঙ্কালটার হাত থেকে মাথাটা নিয়ে সেটা যথাস্থানে বসিয়ে দিলেন। আর তার পর মুহূর্তেই সবাইকে ভীষণ অবাক করে দিয়ে দড়াম করে শব্দ করে মন্দিরের দরজাটা খুলে গেল। ঢোক গিলতে গিলতে বড় বড় চোখ করে হালদার মশাই ফিরে তাকালেন কাকাবাবুদের দিকে। সবাই ভীষণ অবাক। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সকলেই ভেতরে ঢোকার সিদ্ধান্ত নিল। ভেতরে প্রবেশ করেই তারা দেখল সেখানে গুপ্তধন তো দূরের কথা, একটি সিকি পয়সারও অস্তিত্ব কোথাও নেই। শুধুমাত্র একটি দেবী ছিন্নমস্তার ভয়ানক মূর্তি সেখানে বেদির ওপর বিরাজমান, যিনি নিজ মুন্ড হাতে করে দাঁড়িয়ে নিজের গলা থেকে বেরোনো রক্ত পান করে চলেছেন। তারানাথ ও সকলেই আরেক দফা ভক্তি ভরে মাকে প্রণাম করল। এরপরে তারা বেরোতে যাবে এমন সময়
একটি নারী মূর্তির হঠাৎ আবির্ভাব ঘটল। অত্যন্ত ভয়ানক দেখতে সেই নারী, দেখলেই শরীরের রক্ত একেবারে জল হয়ে যায়। রূপকথায় রাক্ষসীদের কথা সন্তু শুনেছে অনেক। তাদের বড় বড় দাঁত, বড় বড় হাতের নখ আর বড় বড় চোখ হয়। এই নারীও ঠিক যেন তেমনই। হঠাৎ নারী বলে উঠল, তোরা আমায় ভয় পাস না, আমি তোদের ক্ষতি করব না। আমি হলাম ডাকিনী, মা ছিন্নমস্তার সহচারিণী। আজ অনেক বছর হলো আমি এখানে বন্দী। আমাকে কেউ তুষ্ট করতে পারলে আমি তাকে সব দিই, সে যা চায়। একবার কিছু জলদস্যু পৃথিবীতে রাজত্ব করবার মতলব নিয়ে আমার কাছে এসেছিল। আমাকে তুষ্ট করতে পারলে তাদেরকেও আমাকে একই বর দিতে হতো, আর তাতে সংসারে বিশৃঙ্খলা আর অনাচারের সৃষ্টি হতো। কিন্তু তাদের মধ্যেই একজন তন্ত্র সাধিত পুরুষ এইখানে আগেই পৌঁছে সাধনা করে তার নিজের মুন্ডুপাত করে নিজেই আমাকে বেঁধে দিয়ে গেছে, যাতে আমার কাছে কোনো মতেই কোনো জলদস্যু পৌঁছাতে না পারে। আর যে পুরুষ এত বড় বলিদান দিয়ে গেছে সে আর কেউ না, সে তারানাথেরই পূর্বপুরুষ। তার রক্ত তোর শরীরে বইছে তারানাথ। তাই তো শৈশব থেকেই তোর তন্ত্র সাধনার প্রতি এত ঝোঁক। মা ছিন্নমস্তাই তোকে এখানে টেনে নিয়ে এসেছে আমাকে মুক্ত করতে। তারানাথের কাছে সমস্ত ব্যাপারটা জলের মতন পরিষ্কার হয়ে গেল। তার চোখ বয়ে 2 ফোঁটা জলও যেন চিকচিক করে উঠল। ডাকিনী বলল, বল তোরা সবাই কি চাস আমাকে মুক্ত করার জন্য? আমি সেই সব তোদের দিতে পারি, যা সারা পৃথিবীর মূল্যবান বস্তু এক করেও পাওয়া যায় না। তারানাথ বলল, মা, আমরা কিছু চাইনি মা তোমার থেকে। পৃথিবীর সৃষ্টি তার নিজের নিয়মেই বয়ে চলুক, এতে সংসারের ভারসাম্য বজায় থাকবে। পাশ থেকে হালদার মশাই বলে উঠলেন, উনি ঠিক কইছেন, শুধু আমাগো যাওয়ার ব্যবস্থাটা কইরা দেন তাইলেই হইব। তারানাথ বলল, মা, তোমার দর্শন আর আমার পূর্বপুরুষের ইতিহাস আজ যে জানলাম, এর থেকে বড় পাওনা আমার কাছে আর কিছু নেই। জীবনে শুধু তোমার আশীর্বাদটুকুই চাই। তথাস্তু। এরপর ডাকিনী একটা কর্পূরের মতন হাওয়ার মধ্যে মিলিয়ে গেল। এরপরের ঘটনা সংক্ষিপ্ত। ওরা 4 জনেই আবার ফিরে এসেছিল সমুদ্র উপকূলে। আর আশ্চর্যভাবে তখনই একটি যাত্রীবাহী জাহাজ তাদের নৌকোটা দ্বীপে দাঁড় করানো দেখে এগিয়ে এসেছিল। আর তাতে করে তারা আবার সভ্য দেশে ফিরে গিয়েছিল। এরপরে কাকাবাবু আর সন্তু একবার তারানাথের বাড়িও গিয়েছিল দেখা করতে। আর তারানাথ সে তখন মা ডাকিনী আর ছিন্নমস্তার আশীর্বাদে আশ্চর্য কিছু শক্তি লাভ করেছিল, যার নমুনা তোমরা ধীরে ধীরে জানতে তো পারবেই। তাই দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও ওয়ার্ল্ড সাসপেন্স। প্রত্যেক সপ্তাহে তোমাদেরকে নিয়ে যাব একটা ভয়ের দেশে। গল্পটি ভালো লাগলে লাইক করে তোমার ওপিনিয়ন কমেন্ট করতে ভুলবে না কিন্তু।